আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়তে যাচ্ছি ইনঅর্গানিক কেমিস্ট্রির ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত তিনটি নীতি। প্রথমটি হচ্ছে আব্যয় নীতি, দ্বিতীয়টি হচ্ছে পলির বর্জন নীতি এবং তৃতীয়টি হলো হুন্ডের নীতি। তিনটা নীতি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন এমসিকিউ প্রশ্ন আসে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল অংশে খ নম্বরে এখান থেকে প্রশ্ন আসতে দেখা গিয়েছে অনেকবার। চলো এটা আমরা পড়ি। আব্যয় নীতিতে বলেছে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন সমূহ তাদের বিভিন্ন অরবিটালে তাদের শক্তির নিম্ন স্তর থেকে উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে। তার মানে নিম্ন থেকে উচ্চ ক্রমে প্রবেশ করে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তরকে পূরণ করবে, তারপরে যদি আরো ইলেকট্রন থাকে তাহলে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করতে থাকে, কারণ নিম্ন শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, নিম্ন শক্তি স্তরের স্থিতিশীলতা বেশি। ধরো 3s আর 4s, 3s 3 প্লাস s হচ্ছে 0, এখানে 4 প্লাস 0। কেন 0? এখানে 3s এর মধ্যে 3 হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n কে বোঝায়, s হচ্ছে অরবিটাল যেটি সহকারী কোয়ান্টাম সংখ্যা l দ্বারা বোঝায়। এই দুইটা যোগফল যা সেটি হচ্ছে শক্তির মান, এবং এই শক্তির মান যার যত কম হবে সে তত স্থিতিশীল। এজন্য বলেছে নিম্ন শক্তির স্তরে স্থিতিশীলতা বেশি, তাই কম শক্তির যেটি সেটি বেশি স্থিতিশীল হবে। ইলেকট্রন যখন অরবিটাল এর মধ্যে পূরণ হয়ে যাবে, ইলেকট্রন দ্বারা যখন অরবিটাল পূর্ণ হয়ে যাবে, তখন এই নিয়মটাকে আমরা বলবো আহ্বায় নীতি। আহ্বায় কোনো বিজ্ঞানীর নাম নয়, এটি একটি জার্মান শব্দ। এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ বা ক্রমেই উপরের দিকে যাওয়া। তো আমি যেমনটি বললাম যে অরবিটালের জন্য n প্লাস l এর মান সমান কম হবে, সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আর যদি সমান হয়, যেমন ধরো 4p আর 3d, 4p হচ্ছে 4 প্লাস 1 মানে 5, আর 3d হচ্ছে 3 প্লাস 2 সমান 5। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 3 এবং 4 উভয়ের মধ্যে 3 ছোট, তাই ইলেকট্রন আগে 3d-তে প্রবেশ করবে। যেহেতু উভয়েরই মোট শক্তির মান সমান পেয়েছি আমরা, তাই তখন যেটির প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম সেটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, অর্থাৎ 3d-তে প্রবেশ করবে, তারপরে 4p-তে প্রবেশ করবে। ঠিক আছে? তো এইভাবে 3d আর 4p-র উদাহরণটা এখানেও দিয়েছে। 3d এর ক্ষেত্রে 5 এবং 4p এর ক্ষেত্রে 5। এভাবে আমরা যখন এভাবে সাজাতে যাব, তখন 1s 2s 2p 3s 3p এভাবে সাজালে তাদের একটা ক্রম পাওয়া যায়। এই ক্রমটাকে আমরা বলবো আহ্বায় নীতির ক্রম। এখানে তো এই সিরিয়ালটাকে মনে রাখার জন্য একটি শর্টকাট টেকনিক আছে। এই বিশাল সিরিয়ালটাকে মনে রাখার জন্য অনেক সময় বড় একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমাদেরকে করতে হতে পারে। সেক্ষেত্রে আমরা যদি এটার সিস্টেমটা দেখে নেই যে কিভাবে আমরা দ্রুত এই ইলেকট্রন বিন্যাসের সিরিয়ালগুলিকে করতে পারবো, অর্থাৎ নিম্ন থেকে উচ্চ শক্তির দিকে যেতে পারবো, তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। সেটি হলো SS PS PS DPS DPS FDPS FDPS। দেখো S দুইবার লিখেছি, PS দুইবার লিখেছি, DPS দুইবার লিখেছি, FDPS-ও দুইবার লিখেছি। এখন আমরা এইখানকার যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেগুলোকে বসিয়ে যাব। দেখো S দিয়ে আমরা শুরু করেছি, তাহলে এটা 1, এটা 2, তারপরে S আছে এখানে 3 4 5 6 7 8। S শেষ হয়ে গেল। এখন P শুরুই হচ্ছে এখান থেকে, এবং
2 দিয়ে p শুরু হবে, কারণ আমরা জানি 1 এ p অরবিটাল হয় না। কেমন? তাহলে 2p, এটা তাহলে 3p, 4p, 5, 6, 7। তারপরে রয়েছে d সবসময় আমরা জানি 3d থেকে শুরু হয়, d অরবিটাল 3 থেকে শুরু হয়। তাহলে d আমরা এটা দিয়ে 3 শুরু করব, এটা 4, এটা 5, এটা 6। তারপরে এখানে আছে প্রথমে আমাদের f বলতে 4f দিয়ে শুরু হয়, তাহলে 4, 5। দেখো সবগুলি কিন্তু আমাদের হয়ে গেছে। এখন তুমি সিরিয়ালে দেখো এটার সাথে এটা মিলে যাবে, 1s, 2s, 2p। আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর মিলে গিয়েছে। দেখো এখন খেয়াল করো, এটার মধ্যে সম্পূর্ণটা মিলে গিয়েছে আমাদের 1s, দেখো 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d। ঠিক আছে, এইভাবে সিরিয়ালে কিন্তু সবগুলি আমাদের মিলে যাবে। তো এবার ইলেকট্রন সংখ্যা বসিয়ে যেতে হবে, 2, 2, 6, 2, 6, 2, 10, 6, 2, 10, 6, 2, এভাবে মিলে যাবে। ঠিক আছে, এটি হচ্ছে আহ্বায়ক নীতির সিরিয়ালটা মনে রাখার কৌশল। তারপরে যে নীতিটি রয়েছে সেটি হচ্ছে পলির বর্জন নীতি। একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না, একই রূপ হতে পারবে না। অন্ততপক্ষে একটি এর মান দুটি ইলেকট্রনের বেলায় ভিন্ন হতে হবে। মানে একটা অরবিটালে যখন দুইটা ইলেকট্রন থাকবে তখন তার দুটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সেম হবে না। যদি 3টাও সেম হয়, চতুর্থটি অবশ্যই কি হবে? ভিন্ন হবে। তো বলেছে একটি পরমাণুতে অবস্থানরত ইলেকট্রনগুলো নিজেদের 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে অন্তত পক্ষে একটি কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই কি হবে? ভিন্ন থাকবে। যেমন এই অরবিটালে থাকা, যদি আমি বলি যে এটা হচ্ছে 1s এর দুইটা অরবিটাল, দুইটি ইলেকট্রন, 1s অরবিটালের দুইটি ইলেকট্রন, তাহলে এক্ষেত্রে তার 4টা মানকে লিখতে পারবে আমরা। প্রথম ইলেকট্রনটির জন্য n এর মান 1 যেহেতু 1s, l এর মান 0 যেহেতু s অরবিটাল, m এর মান 0 যেহেতু আমরা জানি l এর মান 0 হলে m ইজ অলওয়েজ 0, আর s হচ্ছে প্লাস হাফ, কারণ এটি হচ্ছে ওই অরবিটালের প্রথম ইলেকট্রন। ঠিক দ্বিতীয় ইলেকট্রনটির জন্য দেখো প্রথম 3টা মানই সেম হবে, শুধু চতুর্থ মানটি ভিন্ন হবে, কারণ এখানে তার স্পিন আগেরটার চেয়ে ভিন্ন, বিপরীত দিকে আছে। তো এক্ষেত্রে বলাই যায় যে NLM এর মান দুটি ইলেকট্রনের ক্ষেত্রে ভিন্ন, তবে স্পিন কোয়ান্টাম সংখ্যা এর মান যথাক্রমে প্লাস হাফ ও মাইনাস হাফ। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে বলেছে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হবে। তার মানে এখানে প্রথমেই বলে দিয়েছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, তাহলে যে সকল অরবিটালরা সমশক্তি সম্পন্ন নয় তাদের ক্ষেত্রে কিন্তু এই হুন্ডের নীতি প্রযোজ্য হবে না। যেমন এস অরবিটালের কথা যদি কি আমরা বলি যে 1s2, তাহলে এক্ষেত্রে কিন্তু কোনো এই হুন্ডের নীতি প্রযোজ্য হবে না, কারণ এখানে এস অরবিটাল আছেই একটা। এই জন্য আমি অন্য সাথে এটা সমশক্তি সম্পন্ন কিনা তা কিন্তু বলতে পারছি না। তাই এখানে দুইটি ইলেকট্রনকে এইভাবেই দিয়ে দিতে হবে, যেহেতু এখানে সমশক্তি সম্পন্ন স্তর বলতে আসলে কিছু নেই। কিন্তু পি অরবিটাল, ডি অরবিটাল, এই অরবিটালগুলি একাধিক এবং একাধিক হওয়ার কারণে এরা সমশক্তি সম্পন্ন হলে পরে তাদের মধ্যে যে ইলেকট্রনটা প্রবেশ করবে সেই ইলেকট্রনগুলির প্রবেশের দিক একই রকম হবে, বা তারা অযুগ্ম বা বেজোড় অবস্থায় থাকতে চাবে। এটি হচ্ছে হুন্ডের নীতির মূল কথা। ঠিক আছে, যখন সম্ভব হবে না তখন তারা হয়তো জোরবদ্ধ হবে, কিন্তু তারা চেষ্টা করবে প্রথমে ইলেকট্রন একটি একটি করে দিয়ে বা অযুগ্ম অবস্থায় থাকার জন্য। এটাই বলেছে যে একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক পরিমাণে বেজোড় অবস্থায় থাকতে পারে। এইসব অযুগ্ম ইলেকট্রন স্পিন একই মুখী হবে, কারণ যেহেতু একই দিকে তারা থাকতে চাবে, বেজোড় অবস্থায় তারা সবাই থাকতে চাবে, তাই তাদের স্পিন সবসময় একমুখী হবে। একই শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটাল বলতে 3টি পি অরবিটাল, আমি যেমন বলেছি 5টি ডি অরবিটাল এবং 7টি এফ অরবিটালকে বোঝায়। এস অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, কারণ এস অরবিটালে সমশক্তি সম্পন্ন অরবিটাল বলতে আসলে কিছু নেই। এই ছিল আমাদের 3টে নীতি। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ।